বাংলাদেশে কি কি হতে যাচ্ছে। ভারত কিন্তু গেম খেলে দিয়েছে, বুঝতে পারছেন? একটু বোঝেননি। দীনেশ ত্রিবেদী যখন প্যাদেল চলে এসেছে, প্যাদেল আগে মানে খালি পায়ে, মানে পায়ে হেঁটে চলে এসেছেন যশোর সীমান্ত দিয়ে, এবং তিনি গাড়িতে করে ঢাকায় পৌঁছেছেন। এটা কিন্তু একটা মেসেজ। এটা সমাজদার খেলে ইশারা বিকাপি। আর ইসরায়েলের রাষ্ট্রদূত এই কথা বলেছে। সবচেয়ে মজার বিষয়, বাংলাদেশের এই মুসলেকা সরকার টু শব্দটি করে নাই। আচ্ছা, সরকার করে নাই তারেক রহমান করে নাই, ওই যে সবচেয়ে বড় ইসলামবাদী সামরানাই পীর, হেফাজতের আমির, এরাও করে নাই। আর মেজো ইসলাম পীর আছে না, জামাত, সে একটু শব্দটি প্রতিবাদ করেছে। বাংলাদেশের কোনো এটা যদি ভারত যদি এখন বলতো যে পাকিস্তানে টিটিপি আছে, পাকিস্তানে হিজবুল মুজাহিদিন আছে, সরি বাংলাদেশে হিজবুল মুজাহিদিন আছে, ঢাকাতে টিটিপি আছে, তেহরিকে তালেবান পাকিস্তান আছে, এই জঙ্গি সংগঠন, যদি বলতো যে লস্করে তাইবা বাংলাদেশে আছে, এটা যদি নরেন্দ্র মোদী বলতো, অমিত শাহ বলতো, শুভেন্দু অধিকারী বলতো, বা হেমন্ত বিশ্ব শর্মা বলতো, বা আমি বলতাম, কি গালাগালি না শুরু করতো। এতক্ষণ কুশপত্র লিখে এমনি তো দাহ করছে অমিত শাহ, এতক্ষণ দেখতেন পুরো ভারতের কুশপত্র লিখে দাহ করা মিছিল শুরু হয়ে যেত। প্রত্যেক মসজিদের মিম্বরে চিৎকার চেঁচামেচি ঘেঁচাঘেঁচি নাচানাচি কোদাকুদি পাদাপাদি শুরু করে দিত। সবার আগে নাচানাচি কোদাকুদি করতো বামেরা, বিশেষ করে হিন্দু বামেরা আগে মাঠে নামতো, নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদী কষা, এগুলো বলা শুরু করতো। সবার আগে চিঙ্গ বামেরা নামতো, হিন্দু চিঙ্গ বামেরা আগে নামতো, মুসলমান একটু পরে নামতো। সবার আগে যে পশু মশু পশু চক্রবর্তী পক্করবর্তীরে ভক্করবর্তীর আগে নামতো, এই বামেরা, এই ভণ্ড বামের আগে নামতো। আগে হিন্দু চিঙ্কু বামের আগে, ভণ্ড বামের আগে নামতো নরেন্দ্র মোদী কষে বাংলাদেশে হিজবুত মুজাহিদিন আছে, বাংলাদেশি লস্করে তাইবা আছে, নাই এগুলো বলতো, চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। মনে করেন আমরা কোনো ধর্ষণের বিরুদ্ধে গিয়ে মানববন্ধন করেছি, ওর মধ্যে বামপন্থীরা নরেন্দ্র মোদী কষাই, ওর মধ্যে এটা কেন? মানে এদের ভারত আনতেই হবে, নাহলে ভালো লাগে না। যেমন ওই যে গোলাম আজমের ছবি বিকৃতি করার সময় শেখ হাসিনার ছবি লাগাইতে হবে বামপন্থীদের, নাহলে তাদের স্বাদ মিটে না, খাইজ মিটে না। এরকম বাটপার চিঙ্কু বাম। যাই হোক, অন্য প্রসঙ্গ। কেউ প্রতিবাদ করে না, জামাত না হেফাজত না বাম না চিঙ্কু বাম না উদিসি না ফুদিসি, কেউ প্রতিবাদ করে না। চিঙ্কু বামেরা কেউ প্রতিবাদে মাঠে নামে নাই। কিন্তু এটা যদি ভারত শুধু বলতো হিজবুল মুজাহিদিন আছে, হিজবুল্লাহ আছে, টিএলপি আছে, টিটিপি আছে, তারপর লস্করে তৈবা আছে, দেখতেন এতক্ষণ বাংলাদেশে কি মিছিল। কিন্তু তাদের আব্বা বলেছে যে ইসরায়েল এখন আর মিছিল নেই। এই যে ইসরায়েল এত বড় অভিযোগ করলো যে হামাসের কার্যক্রম চলতেছে, মানে ঘাঁটি আছে, কেউ প্রতিবাদ করেছে? কেউ করে নাই। কারণ আব্বা যে বলছে, কেউ প্রতিবাদ করে নাই, টু শব্দটি করে নাই। সরকারের কোনো বিবৃতি নেই, একটা দেশকে এইভাবে অভিযুক্ত করলো, টু শব্দটি নেই, তার মানে আছে। তার মানে এবার চিঙ্গোবাম মেনে নিয়েছে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, যেটা ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছেন। ভারতে অবস্থিত ইসরায়েলের রাষ্ট্রদূত যে কথা বলেছেন, এটা চিঙ্গোবামরা মেনে নিয়েছে, এটা হেফাজত মেনে নিয়েছে যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, ফিলিস্তিনি জঙ্গি তৎপরতা আছে, মেনে নিয়েছে বাংলাদেশ সরকার, মেনে নিয়েছে জামাত, মেনে নিয়েছে আমার ভাবির 6 পোলা, ঠিক আছে, 6 পাণ্ডব। এদের সাথে পাণ্ডবের সাথে তুলনা করলে পাণ্ডবদের বেজ্জতি করা হয়। এরা হলো 6 বদমাইশ। এই যে 6 আমার ভাবির পোলা আছে, যে তাহলে মেনে নিছে, মসজিদের হুজুর এবার মেনে নিছে যে বাংলাদেশের ঘাঁটি আছে, আমার আসলেই আছে। আছে না? বাংলাদেশের মুসলমানদের জিজ্ঞেস করেন তারা হামাসের পক্ষে নাকি না, সবাই বলবে হ্যাঁ তারা হামাসের পক্ষে। তাহলে ইসরায়েলে, তাহলে যেখানে পানি আছে সেখানে মাছ আছে, এটা তো ডেড সি না, যে নদীতে মাছ নাই, সেটা তো না। ঠিক আছে, নিশ্চয়ই বাংলাদেশে যেহেতু এত হামাসের সমর্থক, অবশ্যই এখানে হামাসের ঘাঁটি থাকতেই পারে। কারণ সব মুসলমান হামাসের সমর্থক, সব মুসলমান হামাসের জন্য টাকা পাঠাইতে চায়, পাঠাইছে সব মুসলমান, এমনকি হিন্দু বাঙ্গু কমরেডেরা, চিঙ্কু বামেরা হামাসের পক্ষে। তো বাংলাদেশে ঘাঁটি থাকতেই পারে। নিঃসন্দেহে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, নিঃসন্দেহে বাংলাদেশে ফিলিস্তিনের জঙ্গি ঘাঁটি আছে, নিঃসন্দেহে বাংলাদেশে হিজবুল মুজাহিদিন আছে, নিঃসন্দেহে বাংলাদেশের জঙ্গি ঘাঁটি এইখানে হিজবুত তাহরির আছে, নিঃসন্দেহে বাংলাদেশে মুসলিম ব্রাদারহুড আছে, নিঃসন্দেহে বাংলাদেশে লস্করে তাইবা আছে। কিছুদিন আগে লস্করে তাইবার রাইট হ্যান্ড পুরো বাংলাদেশ ঘুরে ওয়াজ করে গেল, আমাদের জামালপুর সরিষা বাড়িতেও গেছে, বর্ডার এলাকাতে ওয়াজ করে আসছে। নিঃসন্দেহে বাংলাদেশে টিটিপি আছে, কারণ বাংলাদেশের টিটিপির হয়ে যুদ্ধ করতে পাকিস্তান গিয়ে মারা গেছে।
পাকিস্তানের সেনার গুলিতে মারা গেছে। আচ্ছা, ওটা কি বেহেশতে যাবে? কারণ পেয়ারা পাকিস্তানের গুলিতে বাংলাদেশের টিটিপি মারা গেছে, বাঙালি টিটিপি। বেহেশতে যাবে না দুজকে যাবে? 135 জন ইরানের সীমান্তে ধরা পড়েছে বাংলাদেশে। বাংলাদেশের লোক 135 জন ইরান সীমান্তে কি কাজ? এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছে না? তার মানে বাংলাদেশে অবশ্যই জঙ্গি তৎপরতা আছে। এই বাংলাদেশের সকল, পৃথিবীর সকল জঙ্গি সংগঠন আছে। বাংলাদেশে নিঃসন্দেহে আল কায়েদা আছে, বাংলাদেশে নিঃসন্দেহে হরকতুল মুজাহিদিন আছে, বাংলাদেশে নিঃসন্দেহে মুসলিম ব্রাদারহুড আছে, বাংলাদেশে নিঃসন্দেহে টিটিপি জঙ্গি ঘাঁটি আছে, বাংলাদেশে নিঃসন্দেহে লস্করে তাইবার জঙ্গি ঘাঁটি আছে। পাকিস্তানের যত জঙ্গি সংগঠন আছে সবগুলোর ঘাঁটি বাংলাদেশে। মাদ্রাসাগুলো কি ওখানে পীড়িত করার জন্য বানাইছে? মাদ্রাসাগুলো কি ওখানে মদ খাওয়ার জন্য বানাইছে, গাঁজা খাওয়ার জন্য? ওইখানে সন্ত্রাসী ট্রেনিং দিবে আর বলৎকার করবে। এদের দেখছেন তো, বলৎকার এমনি হয় না কিন্তু। আপনি মনে করেন না যে বাচ্চারা যে বলে না শুধুমাত্র মায়ের ভয় না, ডরে, কারণ তাদের ট্রেনিং দেওয়া হয়। মাদ্রাসা কয়দিন আগে নারায়ণগঞ্জের মাদ্রাসা উড়ে গেছে না, লাল খান চিটাঙের মাদ্রাসায় উড়ে নাই। আর এগুলোর মূল সেন্টার হইলো হাটাজারি মাদ্রাসা। এই যে যাত্রাবাড়ি এত মাদ্রাসা, এগুলো কি করে? মাদ্রাসায় আপনি পাকিস্তান, মেড ইন পাকিস্তান পিস্তল কিভাবে পান, রিভলভার কিভাবে পান? এত বলাৎকার হয়, কথা বলে না কেন? দালমে কুস্তো কালা হায়, দালমে কুস্তো কালা হায়। তো ইসরায়েলের রাষ্ট্রদূতের যে কথাটা, এই কথার কারণে কি কি হবে জানেন? বাংলাদেশের বিনিয়োগ বন্ধ হবে, বাংলাদেশ আগামীতে যুদ্ধের মুখোমুখি হবে, বাংলাদেশ আগামীতে বিমান হামলার মুখোমুখি হবে। আপনি ঠেকাইতে পারবেন না। একজন ইসরায়েলের রাষ্ট্রদূত তা ভারতে বসে যখন বলে যে বাংলাদেশে ফিলিস্তিনি জঙ্গি সংগঠন কাজ করতেছে সক্রিয়, এটা কোনো অবস্থাতে আপনার ভালো ফল বয়ে আনবে না, এটা আমাদের ভুগতে হবে। এই যে লিল্লাখরে যে লাফালাফি করতেছে, এই যে ফুটবলের আর্জেন্টিনা, ইতালি, জাপান, ইংল্যান্ডের পতাকা উড়াইতে দিবেন না আপনারা। ওই যে আপনার আইসিসি এর পতাকা উড়াবেন, কখনো সাদা কাপড়ে, কখনো কালা কাপড়ে কালেমা লিখবেন, লিখে সেটা মহড়া দিবেন। কি ঢাকা, কি জামালপুর, শেরপুর, এগুলো এত ভালো চোখে দেখবে না, ঠিক আছে? এগুলো এত ভালো মেসেজ যায় নাই আপনার জন্য। এটা বুঝতে পারবেন কয়দিন পরে লিল্লাখরদের কি পরিণতি হয়। কোনো সন্দেহ নেই মাদ্রাসাগুলো পয়দাই করা হয়েছে এদের জঙ্গি কাজ করানোর জন্য। কারণ পৃথিবীতে একমাত্র মুসলমান সম্প্রদায় হলো একমাত্র সম্প্রদায় যাদেরকে দিয়ে আপনি যখন তখন সন্ত্রাসবাদে জড়াই নিতে পারবেন, এবং তারা তাদের মতো করেই মগজ ধলাই করে নিবে। ওরা এসে বলবে না, দায়টাও নিবে না, এবং নিচ্ছে না। এই যে বাংলাদেশের মুসলমানেরা লাফালাফি করবে, হামাজ ঘাঁটি এখানে করবে, টিটিপির ঘাঁটি করবে, মুসলিম ব্রাদারহুডে ঘাঁটি করবে, তুরস্ক পাকিস্তান সুযোগ দিবে। কারণ এখন তো মিশরে নিষিদ্ধ, বিভিন্ন দেশে নিষিদ্ধ, যেখানে উৎপত্তি সেখানে নিষিদ্ধ। এগুলো কই যাবে? বাংলাদেশে পাকিস্তানে যেমন মাদ্রাসা করা হয়েছিল রাশিয়াকে ভাঙার জন্য, অথবা সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তান থেকে সরানোর জন্য, তেমনি বাংলাদেশেও মাদ্রাসা তৈরি করা হয়েছে কয়েকটি কাজে। বাংলাদেশে মাদ্রাসা ধর্মের জন্য করা হয়নি, ওটা হলো সামনে আইওয়াস, বিহাইন্ড দ্য স্ক্রিন অন্য কিছু আছে। প্রথমত মাদ্রাসা বানানো হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা, জজবা ছড়িয়ে দেওয়ার জন্য। ওয়াজ মাহফিলও এই কারণে করা হয়, ধর্মের কারণে, ব্যবসা। মাদ্রাসা বানানো হয়েছে যে এইখানে মুক্তিযুদ্ধ বিরোধী একটা প্রজন্ম তৈরি করবে। মাদ্রাসা বানানো হয়েছে এই জন্যে যে এই বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী প্রজন্ম তৈরি করবে। তার ফলাফল তখন দেখতেছেন। এই যে যত আওয়ামী লীগ বিরোধী চেতনা, এগুলো কারা ছড়া? সব মাদ্রাসা থেকে পাশ করে আসছে। আগে দেখবেন মাদ্রাসার মৌলবীরা আগে ছড়াইছে, এখন ধীরে ধীরে পুরো বাংলাদেশ স্কুল কলেজগুলো এখন হায়ার মাদ্রাসা হয়ে গেছে। আওয়ামী লীগ বিরোধী চেতনা, মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা, বঙ্গবন্ধু বিরোধী চেতনা, জয় বাংলা শব্দের বিরুদ্ধে। ধানমন্ডি 32 তারা ভাঙতে চায়, বলে যে ধানমন্ডি 32 রূপে খেপা কেন? তারা তো অন্য কিছু ভাঙে না। তারা তো সরসিনার পীরের দরবার ভাঙতে যায় না, কারণ সরসিনার পীর 71-এ বাংলাদেশের নারীদের গণিমতের মাল ঘোষণা করেছিল। তারা তো জামাতের মগবাজার অফিস ঘুরাই দিতে যায় না, তারা তো জামাতের আমিরের রেতা প্রায় না। কেন? কারণ এরা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী। আওয়ামী লীগের উপরে এত খাপা কেন? কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে। তার জন্য এদের যত রাগ শেখ হাসিনার উপরে, আওয়ামী লীগের উপরে। যতই আপনি আওয়ামী লীগের গালি দেন, সমালোচনা করেন, দিন শেষে আওয়ামী লীগই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের ব্র্যান্ড। অর্থাৎ আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ। সে কতটুকু মানে না মানে দ্যাটস অ্যানাদার কেস। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধের পক্ষের। তার জন্য দেখেন লাকি আছে না, ওই যে আমাদের ছাত্র ইউনিয়নের লাকি, তারা স্লোগান কন্যা বললো, জামাতারা তারা কিছু বলেনি। আরিফ রহমান মুক্তিযুদ্ধের পক্ষে বই লেখে নাই।
আরিফ রহমানরা জামাতেরা দাবড়াইতেছে, আমি তো তার মতো বিখ্যাত ব্যক্তি না, এখন হয়তো পপুলার হইতে পারি, তো আমারও তখনই দাবড়াইছে, আরিফের এখন দাবড়ায় না কেন, লাকিরে দাবড়ায় না কেন? আমাদের অনেক কমরেড চিঙ্কুবাম জুনায়েদ সাকি গণজাগরণ মঞ্চে আসে নাই? আরো বামপন্থীরা গণজাগরণ মঞ্চে আসে নাই? তাদের কিছু বলে না কেন? বুঝলাম যে পিনাকি ভট্ট, প্যানিক ভট্ট রবে ল্যাংটা সুলেমান 3 ইঞ্চি, বুঝলাম সে সরাসরি জামাতে যোগ দিছে, তারা মাফ করে দিছে। লাকিরে তো কিছু বলে না কেন? লাকির তো বেঁচে থাকার কথা না। আওয়ামী লীগের একটা আন্ডা বাচ্চারা ঘর থেকে বাড়াইতে দেন। আওয়ামী লীগের একটা উপজেলা লেভেলের আওয়ামী লীগের একটা ইউনিয়নের ওয়ার্ড কমিটির নেতা বাড়াইতে পারে না। লাকি কিভাবে প্রকাশ্য ঘোরাফেরা করে? আরিফ রহমান আমার প্রিয় ব্যক্তি, আরিফ রহমান কিভাবে প্রকাশ্য ঘোরাফেরা করে? সে তো দলিল দস্তাবেজ নিয়ে আসতো, তার বই আমি দলিল দস্তাবেজে উপস্থিত করতাম মানুষের কাছে, এবং আমি আশা করেছিলাম যে আগামী দিনে শাহরিয়ার কবির ছিল আরিফ রহমান। আমি গর্ব করে বলতাম যে বাংলাদেশের 2টা বুদ্ধিজীবী পয়দা হতে যাচ্ছে, খুব গর্ব করতাম তাদের নিয়ে। একটা হচ্ছে সক্রিত রহমান, আবারও বলছি, একটা হচ্ছে সক্রিত রহমান সাহিত্যিক, আর একটা হলো আরিফ রহমান। আমি ভেবেছিলাম আরিফ রহমান মুক্তিযুদ্ধের ঘরে, তিনি আরিফ রহমানের যে কম বয়স, সে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন স্যারদেরকে ছাড়িয়ে যাবেন, আমার বিশ্বাস ছিল। হ্যাঁ, তারা ছাড়িয়ে যেত, অবশ্যই ছাড়িয়ে যেত, যদি আরিফ রহমান তার সঠিক ট্র্যাকে থাকতো। সে যদি চিঙ্কুবাম না হইতো, সে যদি আনু মোহাম্মদের খপ্পরে না পড়তো, সে যদি প্যানিক ভট্টের খপ্পরে না পড়তো, সে যদি মুক্তি কাউন্সিলে কি আরেক পদ সাইফুদ্দিন মানিক নাকি কি যেন নামের কি নাম আছে, ওই আরেক পদ চিঙ্কুবাম, তার খপ্পরে না পড়তো, সাইফুল হক নাকি কি যেন বাটপার, জুনায়েদ সাকিদের খপ্পরে না পড়তো, ফরদ মাজারের খপ্পরে না পড়তো আরিফ রহমান, সে ফরদ মাজার, মুনতাসির মামুন এবং শাহরিয়ার কবিরকে ছাড়িয়ে যেত যখন তার বয়স আমার মতো হইতো। মানে ইয়ের কথা বাদ, মানে আপনার মানে তাদের মতো বয়স হইতো না, আমার মতো বয়সে আরিফ রহমান ছাড়িয়ে যেত বাংলাদেশকে, বাংলাদেশের বুদ্ধিজীবীদের মধ্যে মুক্তিযুদ্ধের গবেষক হিসেবে। তারা আওয়ামী লীগ করতে হইতো না, বিএনপি করতে হইতো না, কিছুই করতে হইতো না, সারা পৃথিবীকে তাকে চিনত, বাংলাদেশ তো বটেই। কিন্তু সে কি করলো, চিঙ্কুবামদের খপ্পরে ভরে গেল গিয়ে ব্যানিশ। এখন আগে মুক্তিযুদ্ধের গবেষক হিসেবে পরিচিত ছিল, এখন সে শাহওয়াহাদির গবেষক হিসেবে পরিচিতি পেতে চেয়েছে। খুবই খারাপ লাগলো আমার তার জন্য। যাই হোক, তার জন্য আমার ইন্দ্রানীলা পাঠ করার ছাড়া, ইন্দ্রানীলা মানে তার রাজনৈতিক, তার ক্যারিয়ারের ইন্দ্রানীলা, মানে তার চেতনার ইন্দ্রানীলা পাঠ করেছি। যেটা বলতে চাই, আমি শেখ ফরিদ থাকতে পারি না, আমি তো আওয়ামী লীগ করি নাই, গণজাগরণ মঞ্চ সাধারণ কর্মী। লাকি বিরাট বড় নেত্রী, আমার চেয়ে বয়স কম হইল। আরিফ রহমান আমার বয়স অনেক কম হলেও সে বিরাট বড় নেতা ছিল, লেখক গবেষক ছিল। কিন্তু আমাদের পেলে তো জামাত জবাই করে দিবে, টুকরা টুকরা করে ফেলবে। আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকতে হয়। এই লাকিদের তো কিছু বলতে শুনি না আমি, স্লোগান করে না এত বড়। বরং আমি ভেবেছিলাম লাকি আগামীতে বিরাট বড় মন্ত্রী হবে, যেগুলো এখন জুনায়েদ সাকি হয়েছে, ভেপি নূর হয়েছে। আমি ভেবেছিলাম লাকি একদিন বিরাট বড় মন্ত্রী। আমি মানে খুশি হয়েছিলাম মনে মনে, যাও আওয়ামী লীগ অন্তত লাকিকে এমপি মন্ত্রী বানাবে ভেবেছিলাম, বামপন্থী থেকে জুনায়েদ সাকিকে যেভাবে বানিয়েছে সেভাবে বানাবে। উল্টো হয়েছে। এদের তো কিছু বলে না জামাত, কেন? দেখতে পাচ্ছেন তো, এদের কিছু বলবে না। আর অনেকেই আছে যারা গণজাগরণ মঞ্চে যুক্ত ছিল সরাসরি, তারা শাহবাগ দিয়ে ঘুরে, তাদের কিছু বলে না এই জামাত। দালমে কুস্তো কালা হায়, প্রিয় বামপন্থীরা, দালমে কুস্তো কালা হায়। লেঙ্গুর এইখানে দিয়ে রাখলো, গণজাগরণ মঞ্চে দিয়ে রাখলো, মাথা যে আরেক জায়গায় ছিল, অথবা মাথা এখানে দিলে লেঙ্গুর যে ওইদিকে ছিল। তারপরে যে আমার আরে কি পশু না পশু, সে তো গণজাগরণ মঞ্চে ছিল, বয়ান তো কম দেয় নাই। তারপরে চক্কর বক্করবর্তী একটা ছেলে বরিশালে, সেও তো গণজাগরণ মঞ্চে কম ফালাফালি করে নাই। এদের তো কিছু বলে না জামাত, হেফাজত চর্ম নাই, কেন বলে না? কেন? তালমে কুস্তো কালা হায়। যাই একটা অন্য প্রসঙ্গ, এরাও কিন্তু ইসরায়েলের রাষ্ট্রদূত যে কথা বলছে তার প্রতিবাদ করে নাই। কেন করে নাই? কি কারণে করে নাই আমাকে বলেন। কোনো না কোনো তো ঘটনা আছে। এক মিনিট প্লিজ। কোনো না কোনো তো ঘটনা আছে, প্রতিবাদ করেছে। এখানে যে হামাসের তৎপরতা আছে, তারা কোনো প্রতিবাদ করে নাই, তার মানে হামাসের তৎপরতা বাংলাদেশে আছে, হামাসের তৎপরতা আছে। এখানে সকল ইসলামী জঙ্গিবাদীদের তৎপরতা বাংলাদেশে রয়েছে, কোনো সন্দেহ নেই। এবং আপনি জিজ্ঞেস করেন, মেনে নিবে তারা, এবং খুশি তারা এটা বলাতে। এমন না যেটা আমি বললাম তারা রাগ করছে, রাগ করে নাই, তারা খুশি এটা হতে। মাদ্রাসার কাজ কি ভাই? এই মাদ্রাসার কাজ হলো আগামীতে বাংলাদেশে যাতে মুক্তিযুদ্ধের চেতনা না থাকে, আগামীতে আওয়ামী লীগের অস্তিত্ব না থাকে,
এই মাদ্রাসা পয়দা করেছে যাতে আগামীতে মুক্তিযুদ্ধের চেতনার কোন রকম অস্তিত্ব না থাকে, বঙ্গবন্ধু শব্দের অস্তিত্ব না থাকে, যাতে আগামীতে জয় বাংলা শব্দটার অস্তিত্ব না থাকে, ভাষা আন্দোলনের ইতিহাসে অস্তিত্ব না থাকে। তার প্রথম কাজ কি করেছে? বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ হটিয়ে দিয়ে শাহ ওয়াহিদীর প্রবন্ধ এখানে যোগ করবে। আপনি দেখেন কত বড় দুঃসাহস যে কায়সার হামিদ তার মেয়ের কবরে পাকিস্তানের পতাকা দিয়ে বসে থাকে। বুঝতে পারছেন তো বাংলাদেশ কোন দিকে? এগুলো মাদ্রাসা থেকে এসেছে। এই মাদ্রাসা এবার সবচেয়ে আসল কথাটা আসে। এই মাদ্রাসা যেমন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিরোধিতা কাজ করবে, বামপন্থীদের বিরোধিতার কাজ করবে, মুক্ত বুদ্ধির মুক্ত চিন্তার বিরুদ্ধে কাজ করবে, তেমনি ভারতকে ভাঙার জন্য একটা পরিকল্পনা হলে মাদ্রাসা তৈরি করেছে বাংলাদেশে। আজ হোক কাল হোক, আমার এই আমি বহু আগেও বলে 5-7 বছর আগেও বলেছি, তার আগেও বলেছি যে মাদ্রাসাগুলো মূলত ভারত ভাঙার জন্য শেষে কাজ করে। তার দৃষ্টান্ত কি? সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া। তার দৃষ্টান্ত কি? আফগানিস্তান। এটা বাংলাদেশে ঘটবে, আপনি ঠেকাইতে পারবেন না।